প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তার শিরোনাম মাস পূর্তিতে অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী সংযোগ। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজ রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এরপরে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা মাহবুব। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয় নিয়ে। তবে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। ছাত্র জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ব্যর্থ হতে দেয়া যাবে না বলেছেন প্রধান উপদেষ্টা। আবার মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের স্রোত, গত দুদিনে ঢুকেছে সহস্রাধিক, ঢোকার অপেক্ষায় সীমান্তে আরও বহু হাজার। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে বিস্মিত পররাষ্ট্র উপদেষ্টা। পাচার হওয়া টাকা ফেরত আনতে টাস্ক ফোর্স হবে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন। এবং জাতীয় নাগরিক কমিটি নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। দেশ পুনর্গঠনে ৮টি প্রাথমিক লক্ষ্য ঘোষণা। দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে যে দিনটি আমরা পেরিয়ে এলাম, সেদিন মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই দিনটি ছিল অন্তর্বর্তী সরকারের মাসপূর্তির দিন। এবং যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেই প্রসঙ্গ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যা বিষয় আছে তাই নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। আলোচনাটা শুরু করতে চাইছি হামজা মাহবুব, আপনার কাছ থেকে। আপনি সেই মত বিনিময় সভায় ছিলেন, সেখানে কি কথা হলো, কি বললেন আপনারা, কি শুনলেন? অন্তর্বর্তীকালীন এই সরকারের মাস পূর্তি উপলক্ষে না, ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বা প্রধান উপদেষ্টার সাথে আমাদের সেভাবে আন্দোলনকারী ছাত্র জনতার সেই ইন্টারাকশনটা এতদিন হয়ে ওঠেনি, বিভিন্ন ঘটনায় বা আরও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বন্যাটনার কারণে। সেই সুযোগটা আমরা পেয়েছি আজকে, এবং প্রথমেই মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই সেজন্য যে তিনি ছাত্র জনতার কথা শুনতে আগ্রহী ছিলেন। এবং আমরা দেখেছি যে পুরো সময়টাতে তিনি খুব মনোযোগের সাথে আমাদের কথা শুনেছেন এবং প্রত্যেকটা কথার উনি রিপ্লাই করার চেষ্টা করেছেন। তিনি চেয়েছেন মানে তিনি যে আন্দোলনটাকে ওন করেন এবং এই যে নতুন বাংলাদেশটাকে তিনি ওন করেন, সেটা তার কথাবার্তা বা প্রকাশভঙ্গিতে স্পষ্ট হয়েছে। এবং আমরা যে নতুন রাষ্ট্রকল্প নিয়ে ভাবছি, আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি, সেটার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি প্রায় পুরোপুরি একমত। এবং আমরা যা যা তাকে বলেছি যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, অনেক বিষয়াদি উঠে এসেছে, একদম কাঁচা বাজার থেকে শুরু করে পররাষ্ট্র, অর্থনীতি, অনেক বিষয়ই মোটামুটি উঠে এসেছে। এবং সব বিষয়ে আমাদের চিন্তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পর্ষদের আরও যারা সেখানে ছিলেন সবাই আমাদের সাথে একমত প্রকাশ করেছেন। এবং যে সমস্যাগুলো এখন চলছে, এই সমস্যাগুলোর আশু সমাধান কল্পে আমাদের যে এজেন্ডাগুলো বা যে প্রক্রিয়াগুলো সামনে আসবে, সেই প্রক্রিয়াগুলোর সাথে আমাদের যে পরামর্শ ছিল সেই পরামর্শটা আমরা তাদের সাথে শেয়ার করেছি। এবং ওনারাও আমাদের সাথে তারা কি করতে চান, কিভাবে করতে চান, এগুলো শেয়ার করেছেন। এবং আমরা ছাত্র জনতা যারা ছিলাম এবং উপদেষ্টা পর্ষদ, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, সব ব্যাপারেই আমরা তাদের সাথে এই একটা বিষয়ে উপনীত হয়েছি যে আমরাও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে উপদেষ্টা পর্ষদ আছে তাদের প্রতি এখন পর্যন্ত সন্তুষ্ট। এবং ওনারা আমাদের আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করেন বলেই হয়তো ওনাদেরকে নিয়ে আমাদের সামনে আরও বহুদূর এগিয়ে যেতে পারবো আমরা। এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্পিরিট, সেই স্পিরিটটাকে আমরা আরও করতে পারবো, বাড়িয়ে তুলতে পারবো। আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন
সেখান থেকে কয়েকটি আমরা একটু শুনবো, তবে তার আগে যাচ্ছি আমাদের আরেক অতিথি ডক্টর আব্দুল্লাহ আল মামুন ওনার কাছে। এক মাস খুব অল্প সময় সন্দেহে যে কোনো কাজের জন্যে, তারপরেও এই সময়টাতে এবং এই সময়ের ভিতরে হয়ে যাওয়া যে সকল ঘটনা প্রবাহ আছে এবং যে সমস্ত পদক্ষেপ আছে সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাই। আপনার এই প্রশ্নে যাওয়ার আগে প্রথমে ধন্যবাদ আমন্ত্রণের জন্য। আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু আজকের ঘটনাটা একটু টাচ করতে চাই অবজারভার হিসেবে বা এই স্বপ্নের সারথি হিসেবে। উনি শুরু করেছেন যে একটি নতুন স্বপ্ন, সেটার মধ্যে আসলে অনেকগুলো মেসেজ নিহত। যেমন যদি বলি যে আসলে একটা তো বন্দি দশার মধ্যে আমরা ছিলাম, সেটি যেমন বিশ্ববিদ্যালয়ের হলে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার কর্মক্ষেত্রে, সব জায়গায় একটা বন্দি দশার মধ্যে ছিলাম। এই শব্দ চয়নটা আমার ভালো লেগেছে যে নতুন স্বপ্নের ক্ষেত্রে। আবার যদি অন্যভাবে দেখি এই স্বপ্নটা কিসের, স্বপ্নটা হচ্ছে মানবাধিকারের, স্বপ্নটা মত প্রকাশের, স্বপ্নটা ন্যায় বিচারের, স্বপ্নটা বৈষম্যহীন সমাজের। আর একটু মাইক্রো লেভেলে যদি দেখি, মোটা দাগে শিক্ষার্থীদের জন্য স্বপ্নটা হচ্ছে একটা সুন্দর কর্মক্ষেত্র এবং ইভেনচুয়ালি একটা সুন্দর জীবনের জন্য। এটাকে উনি সুন্দরভাবে ডিফাইন করেছে। দ্বিতীয় যে বিষয়টি আমি অ্যাপ্রিসিয়েট করি গভর্নমেন্টের অ্যাপ্রোচটিকে, আমরা কয়েকজন সমন্বয়কের নাম শুনতাম, কিন্তু এই আন্দোলনে অনেকের কন্ট্রিবিউশন আছে, অনেক শিক্ষার্থীদের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওভাবে আমরা রিওয়ার্ড দিতে পারিনি বা রিকগনিশন দিতে পারিনি। অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এটি একটা খুবই ভালো উদ্যোগ যে উনি এই ভ্যালুটা দিয়েছেন, 150 জনকে ইনভাইট করেছেন। আরও একটা জিনিস ভালো লেগেছে যে ওনার একটা কৃতজ্ঞতা বোধ এর মধ্যে ছিল যে তোমরা এই আন্দোলনের ফসল বয়ে এনেছো, তোমরা গাইড করবে, ভুল হলে সংশোধন করে দেবে, আমরা মেনে নেব। এইগুলো রাজনৈতিক চরিত্রের মধ্যে আমরা দেখি না, বা আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল প্র্যাকটিসের মধ্যে এটা নেই। তৃতীয়ত উনি বলেছেন যে একটা দেশ পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে, বাট একই সাথে উনি বলছেন যে তোমাদের সঙ্গে চাই। এটি একটি ভালো জিনিস বলে আমি মনে করি, কারণ এই গভর্নমেন্টের ম্যান্ডেট তো একটা আন্দোলনের মধ্যে এসছে, রাজনৈতিক কোনো ম্যান্ডেট নেই এবং সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। তো এতগুলো শিক্ষার্থী যখন একসাথে আজকে ওনার সঙ্গে দেখা করেছেন, আমি বলি যে এটা নতুন শক্তি সঞ্চয় করবে এই সরকারের জন্য, যেটি যে ওনারা যে স্টেপগুলো নিচ্ছেন সেটিতেও ভূমিকা রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোন মন্ত্রে এটা হলো সেটা বিশ্ব শিখতে পারে, এটি আরেকটি দারুণ রিকগনিশন। উনি আমাদের যারা বিপ্লব করেছে, আন্দোলন করেছে শিক্ষার্থীরা, তাদেরকে রেকগনাইজ করেছেন। এখন আসি যে 1 মাস আসলেই খুব স্বল্প সময়, কিন্তু আমার মনে হয় যে অর্জনের তালিকাটা মোটামুটি দীর্ঘ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণের সরকার বলতে কি বোঝায়, সেই জায়গাটাতে কর্মের জায়গার চেয়ে বোধহয় মনের দিক থেকে মেলবন্ধনটা রচিত হয়েছে সরকারের সাথে জনগণের। আমরা যদি ওভারঅল প্রাইস হাইক দেখি, ইনডিসিপ্লিন ইন টার্মস অফ রেগুলার সিকিউরিটি ইস্যুস, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিন্তু তারপরেও কিন্তু আমরা খুশি। এবং সেই প্রথম অর্জন হচ্ছে যে জনগণের সরকার যে এটি একটি, সেই মেসেজটা আমার মনে হয় এই সরকার দিতে পেরেছে। কাজগুলোর মধ্যে যদি আমরা দেখি যে পুলিশ পুনর্গঠনের একটা প্রচেষ্টা হয়েছে এবং পুলিশের মনোবল এতটাই ভেঙে গেছে, দুটোই, তারা একটি দলীয় যেমন লেজুর ভিত্তি করেছে, চরম দুর্নীতির মধ্যে পুঞ্জীভূত হয়েছিল, সেগুলো একটু সময় লাগবে। সো পুলিশ রিফর্ম একটা বড় ইস্যু এবং আমরা চাই যে একটা মানবিক পুলিশ গড়ে উঠুক, সেই প্রক্রিয়াটা কিন্তু 1 মাসের মধ্যে করে দেখানোর প্রচেষ্টাটা অব্যাহত আছে। দ্বিতীয় হচ্ছে প্রশাসনের রদবদল, অযোগ্য লোকদের মাধ্যমে প্রশাসন পরিচালনা করে প্রশাসন এবং সরকার নিজেও ডুবেছে, সেটি একটা রদবদল প্রক্রিয়া আমরা দেখেছি। সবচেয়ে বড় যে জায়গাটি, আশার জায়গাটি, যে বিচার বিভাগ একটু কু হতে যাচ্ছিল, আমাদের শিক্ষার্থীরা সেটাকে রদ করার চেষ্টা করেছে এবং বিচার বিভাগ অনেকটাই ঢেলে সাজানো হয়েছে। আমরা দেখতে চাই যে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন, সেই জিনিসটি আমরা দেখতে চাই। এরপরে হচ্ছে যে অনেকগুলো পদত্যাগ দেখছি আমরা, খুবই আশ্চর্যজনক বিষয় যে শিক্ষকরা পদত্যাগ করে পালাচ্ছেন, ব্যাংকের গভর্নর পালাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান পালাচ্ছেন। সো এই পদত্যাগটা একটা নতুন সংস্কৃতি, যে শিক্ষার্থীদের যে মেসেজটা দিচ্ছে, সেটা আমি মনে করি যে এই পদত্যাগগুলো সুযোগ করে দিয়েছে নতুন নতুন সুন্দর অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্টকে দেওয়ার। এরপর মামলাগুলো আমাদের নিষ্পত্তি হয়েছে বা কোনোগুলো তুলে নেওয়া হয়েছে, সেটা ডক্টর ইউনূস, খালেদা জিয়া সহ, এটি একটি অন্যতম উদ্যোগ। এরপরে প্রভাবশালীদের গ্রেপ্তারের জায়গাটা আর একটু হয়তো আমরা গতিশীল দেখতে চাই। এই ক্ষেত্রে আমরা জানি অনেকগুলো প্রেডিকামেন্ট গভর্নমেন্টের আছে, বাট অনেক প্রভাবশালী গ্রেপ্তার হচ্ছে, এই সংখ্যাটা হয়তো বা আমাদের এক্সপেকটেশনে আরও বেশি। অবশ্যই আমরা চাই না যে যারা অপরাধ করেনি, আওয়ামী লীগের আদর্শে একজন বিশ্বাস করতেই পারে, ফ্যাসিস্ট সরকারের অংশ হতে পারে, কিন্তু সেজন্য জাস্টিসটা পায়, কিন্তু আমরা গ্রেপ্তারগুলো দেখছি।
খুব যুগান্তকারী একটি ঘটনা, গুমের যে ডিক্লারেশন সেটাতে সাইন করা। আমরা মায়ের ডাকের যে ক্রন্দন, পিতার জন্য সন্তানের ক্রন্দন, সন্তানের জন্য মায়ের ক্রন্দন, বাবার ক্রন্দন, এক্ষেত্রে অনেক বড় একটা ইনিশিয়েটিভ এবং কমিশনও হচ্ছে, এটা আমরা জানি। এটি অত্যন্ত একটি ভালো উদ্যোগ। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সম্পদের হিসাব চাওয়া, এটা তো আমি আজকে থেকে 1 মাস আগে ভাবিনি। এটা অনেক বড় একটা ইনস্টিটিউশনাল অ্যান্ড স্টেট ওয়েক আপ কল, ইনস্টিটিউশনাল রিফর্মের পার্ট এবং স্টেট ওয়েক আপ কল। আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো জিনিস। আর্থিক খাতে সংস্কারের জন্য কমিশন হয়েছে, ব্যাংকগুলোকে পুনরায় ঢেলে সাজানো হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে অনেকগুলো ভালো ব্যবস্থা দেখছি আমরা, মুদ্রা নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংকের অ্যাক্টিভিটিগুলো, একটা প্রফেশনাল টিম সেখানে কাজ করছে। এছাড়া হচ্ছে যে স্বাস্থ্য খাতে সংস্কারের জন্য অলরেডি একটা কমিটি হয়েছে। আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকার যাকে ডিজি হিসেবে নিয়োগ দিয়েছেন, এই প্রক্রিয়াটি দ্রুত সমাধান হোক এবং ডিজি তার স্থলে নিয়োগপ্রাপ্ত হোক। আমরা সবার সহযোগিতা কামনা করি, এটি একটি ভালো দিক। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আমরা জানি, সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আজকে একটা মিটিংয়ে ছিলাম, যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন ফর্মালি ঘোষণা করবে, বাট আমরা জানি যে 22 থেকে 25 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে। তারপরে আপনার যে অনেকগুলো সাংঘর্ষিক আইন ইতিমধ্যে বাতিল করা হয়েছে, নির্বাচন কমিশন এটা বিলুপ্ত হয়েছে, 15 আগস্টের ছুটি বাতিল, ডিবেট থাকলেও এই মুহূর্তে আমি মনে করি এটি একটি সঠিক সিদ্ধান্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মব জাস্টিস শুরু হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, সেটাও কিন্তু এই সরকার 1 মাস সময়ের মধ্যে সুন্দরভাবে সেটাকে ডিল করতে পেরেছে। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে আমরা দেখছি যে আরেকটি জিনিস আমি যোগ করি, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার বিচারের তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, অ্যারেস্ট হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই যে হোলসেল যে কেসগুলো হচ্ছে, আমরা চাই যে আরেকটু পরিশীলিত হবে। সেক্ষেত্রে আমাদের বিচার বিভাগের যিনি উপদেষ্টা, উনি বলেছেন যে এগুলো এর ভিত্তিতে নয়, সঠিক তদন্তের মাধ্যমে করা হবে। সো মোটা দাগে যদি আমি বলি, আমি 1 মাসে যে কথাটা বলেছিলাম, যেটি জনবান্ধব সরকার হিসেবে এই সরকার মানুষকে সঠিক মেসেজ দিতে পেরেছে। এবং আমি মনে করি যে সমালোচনার জায়গা আছে, এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আরেকটু বেটার হলে ভালো হতো, ইন্টিগ্রেশনটা আরো বেটার, কিন্তু সফলতার তালিকাটা বোধহয় দীর্ঘ 1 মাসে। আপনার কাছে আবারও আসবো, একটু যাচ্ছি হামজা মাহবুব আপনার কাছে। আগেই বলে গিয়েছিলাম ফিরে এসে কি শুনতে চাইবো, সেটা হচ্ছিল যে আপনারা কি পরামর্শগুলো দিলেন, সে জায়গাগুলো একটু শুনবো। আমরা আসলে পরামর্শ বলতে আমাদের মধ্য থেকে আমরা কিছু প্রতিনিধি সিলেক্ট করেছিলাম, যারা আসলে আমাদের পক্ষ থেকে কথাগুলো বলবেন। তারা মোটামুটি বেশ কিছু বিষয় তুলে এনেছেন। সেখানে একদম আমি যদি বলি, আমাদের ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে আমাদের বাজার মনিটর, যেটা আমরা শুরুর দিকে করেছিলাম এবং আস্তে আস্তে আমাদের বাজারে স্থিতিশীল হচ্ছে বা সামনে আরও হবে, সেটা কিভাবে হওয়া যায়। তারপর আমরা যে সন্না দাসকে হত্যা করা হলো, ফেলানি থেকে সন্না দাস, এই যে প্রক্রিয়া, যেই ব্যাপারটা আমরা স্বৈরাচারের সময়ও দেখেছিলাম যে এই সীমান্ত হত্যাগুলোর কোনো বিচার হয় না, সেটা কি এখনও জারি থাকবে কিনা, এই প্রশ্নটা আমরা উত্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টার সামনে। প্রধান উপদেষ্টা তখন আমাদেরকে সরাসরি বলেছিলেন যে না, আমরা এটা এখন থেকে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ডিল করব। এটা কোনো ধরনের কোনো প্রভু বা দাসের মতো কোনো ডিল এখন আর হবে না, সেটা হবে দুটো প্রতিবেশী সার্বভৌম রাষ্ট্রের যে ডিলিংস হওয়া উচিত সেভাবেই হবে। এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা সেভাবেই দেখতে পাবো। এছাড়াও আমাদের শিক্ষা খাত নিয়ে কিছু আলাপ হয়েছিল, আমাদের আলাপ হয়েছিল আরও অর্থনৈতিক কিছু বিষয় নিয়ে, একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায়। আমাদের আলাপ হয়েছিল আমাদের এই আন্দোলনে, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে, তাদের যে পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া, এই সব ইত্যাকার বিষয়াদি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং আমরা খুব ফ্র্যাঙ্কলি, আমরা ছাত্র সমাজ এবং উপদেষ্টা পর্ষদ দুই গ্রুপই আমরা মাঝখানে কোনো ধরনের বাধা ছাড়া কথা বলতে পেরেছি। এই ব্যাপারটা সবচেয়ে চমৎকার ছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়েছে বলে আমরা মনে করি না। যে বাংলাদেশ সরকারের একদম উচ্চতম পর্যায়ে উচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে একদম আমাদের মতো আমাদের আজকে 150 জনের প্রতিনিধিদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর প্রতিনিধিও ছিলেন, 7 কলেজের প্রতিনিধি ছিলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন, বাংলাদেশের লিডিং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি ছিলেন। তো এই ইন্টারাকশনটা আমরা আগে কখনো বাংলাদেশে দেখিনি, যেটা আমরা এখন দেখেছি। এবং আমরা মনে করি এটা যদি চলতে থাকে আমাদের
ভবিষ্যতের বাংলাদেশ যদি আমাদের সাথে সরকার এবং আমাদের মাঝখানে কোনো কালো পর্দা না থাকে, তাহলে আমরা এই বাংলাদেশকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই আশাবাদও আমরা সেই অনুষ্ঠানে ব্যক্ত করে এসেছি। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের জন্য বলেছেন, বেশ কিছু কথা বলছেন, তার ভিতরে আপনার কাছে কোনটি মনে হয়েছে যে বেশ উল্লেখ করার মতন বলে মনে হয়েছে? আমাদেরকে দু একটি এর ভিতরে আপনি বলেছেন, যা বাকি রয়ে গেল তার ভেতর থেকে। প্রধান উপদেষ্টা সবচাইতে সিগনিফিকেন্টলি যে কথাটা আমাকে বা আমাদেরকে টাচ করেছে, সেটা হচ্ছে আলাদা করে বলার কিছু নাই, যদিও সেটা আসলে প্রধানতম কথা, এবং আগেও বলেছি, স্যারও বলেছেন। সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এটা তিনি আমাদেরকে অর্থাৎ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দেখতে চান। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আলাদা কোনো এন্টিটি না, তিনি আমাদেরই অংশ, এবং আমাদেরকে সাথে নিয়ে তিনি এই স্বপ্ন বাস্তবায়ন করতে চান। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এমন কেউ আসেনি যে জনগণের জন্য জনগণকে সাথে নিয়ে কাজ করতে চেয়েছে এবং সেটার প্রমাণ করে দেখিয়েছে, এবং এমন প্রমাণও রেখেছেন যে আমরা আশা করতেই পারি তিনি ভবিষ্যতে এই কাজটা করবেন। সেই আস্থার জায়গাটা উনি তৈরি করেছেন অলরেডি, এবং তার কার্যক্রমে বা প্রকাশভঙ্গিতে আমরা সেই আস্থাটা পেয়েছি, সেই ভরসাটা আমরা তার উপর রাখতে পেরেছি। আমাদের আলোচনা চলবে, এটা বিরতির সময় হয়ে গেছে, পরে আবার ফিরবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। ফিরছি আবারও আলোচনায়। ডক্টর আব্দুল আল মামুন, এবার আপনার কাছে আসছি। আমরা হামজা মাহবুবের কাছ থেকে শুনছিলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের যে মত বিনিময়, সেখানে কি কথা হলো, তারা কি বললেন, উপদেষ্টা কি বললেন, তাতে তাদের কি প্রতিক্রিয়া, সবই মোটামুটি একটু শোনা হলো, জানা হলো। সেই বিষয়টি আপনিও শুনেছেন, আপনার কাছ থেকে শুনবো তাদের বলা এবং শোনার জায়গাটির একটা মূল্যায়ন শুনবো আপনার কাছ থেকে। আমি প্রথমে যেটা বলেছিলাম যে এটা সাধুবাদ পাওয়ার মতো একটি বিষয়, যে একটা ছোট্ট যে গ্রুপটাকে আমরা দেখি সমন্বয়কদের মধ্যে, তার বাইরে গিয়ে একটা বড় গ্রুপকে এনগেজ করা, এটি একটি বড় বিষয়। আমরা যেটা বললো যে ওখানে বিভিন্ন কলেজ, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিল। আমি মনে করি মোটা দাগে 5টি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে পুনঃ যোগাযোগ। ওনার শপথ অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী গিয়েছিলেন, সমন্বয়করা। এটা পুনঃ যোগাযোগে স্থাপিত হলো। কেন গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে যে উনি যে সংস্কার কার্যক্রমটি হাতে নিতে চান, ওনার যদিও মুখে বলা হচ্ছে না, বলা হচ্ছে ছাত্র জনতার বিপ্লব, কিন্তু ওনার অঘোষিত একটি দল, আমি জিনিসটাকে বোঝানোর জন্য বলছি, সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তাদের একটা ব্রডার গ্রুপের সঙ্গে বসা মানে এটি ভালো দিক যে উনি সাপোর্টটা সিক করলেন। দ্বিতীয় যে জিনিসটি আমি হাইলাইট করতে চাই সেটি হচ্ছে যে দেশ গড়ার জন্য থেমে যাওয়া যাবে না, যে স্বপ্ন দেখছো থেমে যাওয়া যাবে না। এখানে মেসেজটা খুব ক্লিয়ার যে উই নিড ইউর সাপোর্ট মুভিং ফরওয়ার্ড, যে আমরা যে কারেকশনের সংস্কারের দিকে যাব সেটাতে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সংস্কার প্রক্রিয়ায় একটু উদ্যম উদ্দীপনার প্রয়োজন হবে। যে গ্রুপটা ছোট ছিল, অনেকের মনে হয়তো বা একটা আশঙ্কা ছিল যে রেকগনিশন হচ্ছে না, বা আমরা দেখছি যে অনেকে পরিচয় দিচ্ছে আমি এই সমন্বয়ক, ওই সমন্বয়ক, নিজে নিজে গিয়ে অনেক কিছু করছে, সেটাকে একটু সংগঠিত করা, এবং এই রেকগনিশনটা যেটা হবে যে নতুন উদ্যম উদ্দীপনার সৃষ্টি করবে। কেন এই 4টি পয়েন্টের সঙ্গে যে জিনিসটা আমি রিলেট করতে চাই, দেখুন সংস্কার প্রক্রিয়াটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাটলিস্ট এটি 4টি ফেজ রয়েছে। সেটি হচ্ছে যে সংস্কার বিষয়ক আলোচনা। আমরা আশা করছি কমিটিগুলো যেগুলো হয়েছে ওটা তো সংস্কার আনার একটা প্রক্রিয়া, কিন্তু রাজনৈতিক সংস্কারটা বড় একটি বিষয়, এবং সেখানে গণপরিষদের কথা বলা হচ্ছে, সংবিধানকে নতুন করে লেখার কথা বলা হচ্ছে। এই যে বাচ্চাদের সাথে ওনার পুনঃযোগাযোগ, আমি মনে করি এটা ওয়ান স্টেপ টুয়ার্ডস দ্যাট। তাহলে প্রথম পয়েন্টটি হচ্ছে যে সংস্কার বিষয়ক আলোচনাটা শুরু হওয়া, সেখানে এটি কন্ট্রিবিউট করবে। দ্বিতীয়, সংস্কার পরিকল্পনা।
তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে কি কি সংস্কার আনা হবে, আর চতুর্থ হচ্ছে সংস্কার পর্যবেক্ষণ বা মনিটরিং। দেখুন আজকের এখন যে আলোচনাটা হামজাদের সঙ্গে আজকে হয়েছে প্রধান উপদেষ্টা, তাকে যদি এই বাতাবরণে আপনি দেখেন যে সংস্কার প্রক্রিয়া 4টি স্টেপ আমি বললাম, তাহলে কিন্তু অবশ্যই এটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আরেকটি সিগনিফিক্যান্ট ইস্যু হচ্ছে, আমি জানি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের দেশব্যাপী একটা কমিটি বা নেটওয়ার্ক ডেভেলপ করার প্রক্রিয়া চলছে, আমাদের ছাত্ররা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে। আজকের প্রধান উপদেষ্টার যে মিটিংটা, এটা টাইম ওয়াইজ খুব ইম্পর্টেন্ট। দেয়ারফোর যখন গভর্নমেন্ট নেক্সট স্টেপটাতে যাবে, আর তার মানে কি একটা স্টেপে ছিল, আরও ব্রডার স্টেপে যাবে, আরও বেশি মোবিলাইজেশন প্রয়োজন হবে, ওপিনিয়ন ফরমেশন প্রয়োজন হবে, সেটিতে আমি মনে করি যে এই যে স্টুডেন্টদের 150 জনের এনগেজমেন্ট, রেকগনিশন, ওদেরকে আমরা বলছি সমন্বয়ক, আরও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, তারা আবার নতুন করে উদ্বুদ্ধ হবে, এবং এই প্রক্রিয়াটিকে আমি সাধুবাদ জানাই। শেষে একটি কথা আমি আবার বলতে চাই, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে এটির একটি ভালো দিক হচ্ছে যে জনগণের সামনে তুলে ধরা যে যাদের স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে, জীবন আত্মত্যাগের মাধ্যমে, 18,000 আহত হওয়ার মাধ্যমে, চোখ হারানোর মাধ্যমে, পা হারানোর মাধ্যমে এই বিপ্লবের সফলতা এসেছিল, উনি তাদেরকে প্রেস করেছেন এবং উনি কেঁদেছেন যে হামজা এখানে আছে, আমরা দেখেছি ওরা ছিল, এবং উনি কেঁদেছেন। তো সেটা কিন্তু একটা বড় মেসেজ যে আমরা এখনো যদিও একটা ফাউন্ডেশন করার কথা বলা হচ্ছে, কমিটি করার কথা বলা হচ্ছে, কম্পেনসেশনের কথা বলা হচ্ছে, তালিকাটি করা একটি সুদীর্ঘ সময়। দেখুন ওই সময় যারা মারা গেছে তারা লাস্টে সঠিকভাবে দাফনও করতে পারেনি, মর্গে নিয়ে তার সঠিকভাবে যে টেস্ট ময়নাতদন্ত করার পরে তারপর আস্তে ধীরে নিয়ে দাফন, সেটাও কিন্তু করা যায়নি। আমরা বাবার আর্তনাদ দেখেছি যে পুলিশ গিয়ে বলেছে তাড়াতাড়ি দাফন করে ফেলতে হবে, এই কাজটা সুদীর্ঘ। সেক্ষেত্রে উনি আরেকটি মেসেজ দিয়েছেন যে যারা আপনারা আহত নিহত হয়েছেন তাদেরকে আমরা রেকগনাইজ করি, এটি একটি অনেক গুরুত্বপূর্ণ দিক। এবং আমি মনে করি যখন আরও ব্রডার সংস্কারের দিকে যাবে, একটা জনসংযোগ তৈরি করার ক্ষেত্রেও এই আজকের যে ইভেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ। হামজা মাহবুব, আপনার কাছে আসছি। বারবারই ঘুরে ফিরে আজকের আলোচনার প্রসঙ্গে আসবে, কারণ আজকের আপনাদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা, এটি আমাদেরও আলোচনার বিষয়। হ্যাঁ, তো আমি এইবার আপনি এর আগে বলার সময় যদি কিছু বাকি থাকে সেটা একটু শুনে দেবো, নতুবা আমি কিছু জিজ্ঞাসা করবো। আগে আমি জানতে চাইবো যে আপনার কিছু বাকি ছিল কিনা। বাকি ছিল বলতে এখানে শুধু স্যারের কথার সাথে আমি একটু নোট যোগ করতে চাই। স্যার হচ্ছে আমাদেরকে সামহাউ এভাবে বলতে চেয়েছেন কি না আমি বুঝতে পারছি না, যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের উপর নির্ভর করছেন, বা হচ্ছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাজ করব, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোর্স। আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেরকম কিছুই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে জনতার জন্য, জনতার ফোর্স হিসেবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অনুরোধ করেছিলাম যেন এই স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের দায়িত্বটা যেন তিনি নেন, এবং তিনি এই কাজের জন্য সবচেয়ে বেশি যোগ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আমাদের যে মতামত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যত সময় পর্যন্ত জনতার জন্য কাজ করবেন, তত সময় পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ণাঙ্গভাবে তাকে সহায়তা করবে। যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো জনবিরোধী সিদ্ধান্ত নেবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উইদাউট এনি ডাউট তাকে হচ্ছে তার বিরোধিতা করবে তার সিদ্ধান্তের, এবং সেটা যে কোনোভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক। সেটা প্রয়োজনে যদি আমাদের আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আবার রাস্তায় নামা লাগে, উইল ডু দ্যাট। এটা হচ্ছে আমার বিষয়। আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা হচ্ছে উপদেষ্টা পরিষদের সাথে আমাদের আজকের যে মিটিং ছিল, এই মিটিং স্যার মূল্যায়ন করেছেন। পাশাপাশি আমি এটা বলতে চাই, এটা শুধুমাত্র আমাদের 150 জন সমন্বয়কের বিষয় না। এটা আসলে তিনি 150 জন সমন্বয়ককে রিকগনাইজ করার মাধ্যমে পুরো বাংলাদেশের সকল ছাত্র জনতাকে রিকগনাইজ করেছেন। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের যতগুলো আলাদা আলাদা সেগমেন্ট আছে, সবগুলো সেগমেন্টের প্রতিনিধিকে তিনি রিকগনাইজ করেছেন, এবং তিনি আলাদা করে তিনি যখন আহত এবং শহীদদের কথা বলছিলেন, তখন সকল ধরনের শহীদদের কথা, সকল ধরনের আহতদের কথা, আন্দোলনে যারা হচ্ছে জড়িত ছিলেন প্রত্যেককে তিনি রিকগনাইজ করেছেন। এবং তিনি এটা বলতে চেয়েছেন সম্ভবত যে শুধু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই না, বরং বাংলাদেশের সকল ক্ষেত্রের ছাত্ররা এবং তার পাশাপাশি শ্রমিক জনতা, আন্দোলনে যাদের হচ্ছে ত্যাগ ছিল,
তাদের প্রত্যেকের জন্যই এই বাংলাদেশ, এটাই হচ্ছে তিনি আজকে প্রমাণ করার চেষ্টা করেছেন। আচ্ছা, উনি আজকে আলোচনায় একটা কথা বলেছেন, এই কথাটি শুধু আজকেই বলেছেন তা না, তিনি আগেও বলেছেন, সেটা হচ্ছিল যে কোনোভাবেই যে সুযোগটি তৈরি হয়েছে পরিবর্তনের, হ্যাঁ, সেটিকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। হ্যাঁ, তার মানে হচ্ছিল যে এটিকে ব্যর্থ করে দেওয়ার হয়তো চেষ্টা আছে বা আছেই, হ্যাঁ, সেরকমই একটি জায়গা। তো আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গাগুলিকে আপনি মনে করছেন যে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা, সেটা একটু শুনি। 17 বছরের স্বৈরাচারের শাসনের পরে এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের যে সিস্টেম, আপনি যদি প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, বা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সিস্টেমের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধাপে স্বৈরাচারের দোসররা লুকিয়ে আছে। এবং গত 1 মাসেও আমরা দেখেছি, আমরা হয়তো সামনেও দেখব যে প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে একটা দেশবিরোধী চক্রান্ত তৈরির চেষ্টা চলছে, দেশবিরোধী কোনো ষড়যন্ত্র হচ্ছে। এগুলো মূলত ফ্যাসিবাদেরই কারসাজি, ফ্যাসিবাদেরই খেলা, তাদেরই অংশ, এবং দেশটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নেওয়ার এক ধরনের চক্রান্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই চক্রান্তগুলোর কথাই হয়তো বলছেন, এবং পাশাপাশি আমরাও ধারণা করছি বাংলাদেশের সিস্টেমের প্রশাসনের প্রত্যেকটা স্তরে, একদম যদি স্থানীয় প্রশাসন থেকে শুরু করি আমরা, তাহলে একদম সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে আমরা মনে করি এখনও আমরা ফ্যাসিবাদকে পুরোপুরি উচ্ছেদ করতে পারিনি। সেটা এই ব্যর্থতা সরকারকে স্বীকার করতেই হবে, বা আন্দোলনকারী ছাত্র হিসাবে আমরাও এই ব্যর্থতা আপাতত স্বীকার করে নিচ্ছি। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে অতি অবশ্যই এবং অতি দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যাসিবাদের যে বীজগুলো রয়েছে এদেরকে আমরা উচ্ছেদ করব। এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি আমার ধন্যবাদ যে তারা হচ্ছে এই ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন যে এখনও দেশ আশঙ্কামুক্ত হয়নি। এই অ্যাড্রেস করাটা এজন্য গুরুত্বপূর্ণ যে তারা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে পারবেন, এবং সে চিন্তা তারা হয়তো করে রেখেছেন। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, ডক্টর আব্দুল আল মামুন। ফিরছি এবার আপনার কাছে, যে শেষ যে প্রশ্নটি বা যে বিষয়ে কথা হচ্ছিল হামজা মাহমুদের সঙ্গে, সেটি ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাইব যে আশঙ্কার জায়গাগুলো ইমিডিয়েটলি ঘটে যাওয়া, অথবা আপনার চোখে পড়েছে হয়তো অত বৃহৎ পরিসরে আলোচনা হয়নি, সেরকম বাধার জায়গাগুলো আমি একটু শুনবো আপনার কাছ থেকেও। আমি দুইভাবে বিষয়টিকে দেখতে চাই। যে ষড়যন্ত্র শব্দটি অনেক চিপ মনে হলো, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটি ঘটছে, যেটি হামজা বলল। দুইভাবে দেখতে চাই এই সরকারকে বা আন্দোলনের ফসলটাকে নস্যাৎ করার জন্য। দুই ধরনের চক্রান্ত আছে, একটি হচ্ছে আন্তর্জাতিক, আর একটি হচ্ছে দেশীয়। আমার এটি বলতে দ্বিধা নেই। প্রথমে বলে নিই যে ভারত আমাদের নেইবার, সো তাদেরকে বিচ্ছিন্ন করে ভাবার কোনো সুযোগ নেই। ওয়ান অফ দি লিডিং ট্রেড পার্টনার্স, যদিও হিউজ ট্রেড ইমব্যালেন্স, প্রায় 16 বা 17 বিলিয়ন আর 1 বিলিয়ন আমাদের পক্ষে। কিন্তু যদি আপনি এক্সটার্নাল থ্রেটটা দেখেন ভারত কেন্দ্রিক, এমনিতেই শেখ হাসিনার অবস্থান এখন ভারতে। নানানভাবে প্রেস রিলিজ, ফোন, এগুলোর মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মী নেতাদের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ইভেন্টে এনগেজ করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটি অবশ্যই আওয়ামী লীগের জন্য ক্ষতিকর এবং দেশের জন্য তো বটেই। কিভাবে? যে এটি আমার বলতে কোনো দ্বিধা নেই, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তাদের মাঠ পর্যায়ের শক্তি, আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু একটি প্রশ্ন রেখে যেতে চাই, 1 মাসও ফ্যাসিজম এ পরিণত হওয়া একটি সরকারের হয়নি। একটু বোধহয় আমরা একটু সেন্সিবল বিহেভিয়ার আওয়ামী লীগ কর্মী এবং যারা নেতা আছেন তাদের কাছ থেকে আশা করেছিলাম, ইনক্লুডিং জয় সাহেব এবং শেখ হাসিনা। সেটি কিন্তু আমরা দেখছি না, এটি একটি আশঙ্কার জায়গা। দ্বিতীয়টি হচ্ছে, আপনি জানেন যে ভারতীয় মিডিয়া এই ঘটনাটিকে যেভাবে সংকীর্ণতার লেন্সে দেখার চেষ্টা করেছে, মৌলবাদকে এনেছে, সংখ্যালঘুর ইকুয়েশনকে এনেছে ভারতীয় মিডিয়া, দু একটি লিডিং মিডিয়া ছাড়া নির্লজ্জভাবে আমাদের এই অর্জনকে ছোট করার চেষ্টা করা হয়েছে। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি আমরা দেখেছি ভারতের কূটনীতিকদের, যারা বিভিন্ন সময় বাংলাদেশে ছিলেন বা কূটনৈতিক যারা ভারতে অবস্থান করেছেন তাদের মাধ্যমে। সবচেয়ে আশ্চর্যজনক হলো, ভারত এত বড় একটি দেশ, এতগুলো সংবাদ মাধ্যম, তাদের খুব কম প্রতিনিধি কিন্তু বাংলাদেশে আছে যারা ডাইরেক্ট রিপোর্ট করতে পারত। এটি খুব আশ্চর্যজনক ঘটনা, যেটি তারা করেনি। সেকেন্ডারি সোর্সের উপর ভিত্তি করে বা সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে তারা এই কাজটি করেছে। তার মানে ভারত একদিকে শেখ হাসিনাকে সুযোগ করে দিয়েছে ভারতে থাকার এবং বাংলাদেশের পরিস্থিতি উস্কে দেওয়ার, আর দ্বিতীয়ত ভারত সরাসরি আমাদের যে অর্জন সেটাকে ছোট করতে চেয়েছে। সমস্যা যে জায়গাটি হচ্ছে, আমি মনে করি যে ভারতের দৃষ্টিভঙ্গির,
যে আমরাও ভারতের সঙ্গে কাজ করতে চাই, কাজ করতে হবে, এবং ভারতকেও বাংলাদেশের জনগণের সাথে কাজ করতে হবে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে ভারতকে যে ভারত কি বাংলাদেশের জনগণের সাথে কাজ করবে, নাকি এটি পরাজিত ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসিত করার উদ্দেশ্যে এদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে। এটি হচ্ছে এক্সটার্নাল একটি পার্ট। দ্বিতীয়টি যেটা হচ্ছে ইন্টারনাল, যে কথাটি হামজা বলল, আমি একটু জাস্ট পয়েন্ট আকারে বলি। একটি হচ্ছে যে আপনার এই যে মাত্র যে কথাটা বলছেন, হঠাৎ করে আমার একটা কথা মনে হলো, আমি এই বিষয়ে একটু আলোচনার লোভ সামলাতে পারছি না, আমার ধারণা যে আপনার কাছ থেকে ভালো কিছু শোনা যেতে পারে। সেটা হচ্ছে ওদের স্টেট, আসলে স্টেটকে আমরা পিপল টু পিপল কমিউনিকেশনের মাঝখানে বাধা হতে কিন্তু বিভিন্ন সময় দেখি, একদম বৈশ্বিক পরিসরে আমরা কিন্তু দেখি। এই জায়গাটি কিন্তু স্টেটের একটা খুবই আমরা সমালোচনা করার মতন একটা জায়গা বলি নিশ্চয়ই ধরে নেব, নাকি? আমি সিদ্ধান্ত দিতে চাচ্ছি না, শুনবো আপনার কাছ থেকে। দেখুন, ডিপ্লোমেসিটা দুটো জায়গায়, ট্র্যাক 1 অ্যান্ড ট্র্যাক 2। ট্র্যাক 2 ডিপ্লোমেসিটা হচ্ছে যে পিপল টু পিপল কন্ট্যাক্ট। একটা ছোট্ট, যেহেতু আমি জাপানিজ স্টাডিজ পড়াই, একটি সফল উদাহরণ হচ্ছে জাপানের ডিপ্লোমেসি। তাদের আর্টিকেল 9-এ সামরিক যে হস্তক্ষেপ, সামরিক বাহিনী সবগুলোই নিষিদ্ধ। জাপান সারা পৃথিবীতে তাদের ইকোনমিক যে নেটওয়ার্ক বা অর্থনৈতিক সহযোগিতা, তারা এটাকে সাফল্যমণ্ডিত করেছে ট্র্যাক 2 ডিপ্লোমেসির মাধ্যমে, জাপান ফাউন্ডেশন, কালচারাল এক্সচেঞ্জ, স্কলারশিপ, এগুলোর মাধ্যমে, এবং তারা কিন্তু সফল হয়েছে। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে, পার্টিকুলারলি এই যে মুরব্বিয়ানা যে অ্যাটিটিউড ইন্ডিয়ার মতো দেশগুলো, ইনক্লুডিং চায়না ইভেন, উইথ দি স্মলার স্টেটস অ্যারাউন্ড, তারা কিন্তু স্টেট এখানে এই ক্যাভিয়েটটা তৈরি করার চেষ্টা করে, ডমিনেট করার চেষ্টা করে। আর একটি জিনিস হচ্ছে যে কেন জানি আমার মনে হয় ভারতের সাথে আমাদের যে পিপল টু পিপল কন্ট্যাক্টটা, সেটা আমরা কখনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখিনি। আমরা হেলথ ট্যুরিজম ভারতে আমাদের ব্যাপকভাবে আছে, আমরা নর্মাল ট্যুরিজম আছে, কিছু সাংস্কৃতিক আদান প্রদান হয়, কিন্তু পিপল টু পিপল কন্ট্যাক্টের যে মৌলিক জায়গাগুলো, যে অনেকগুলো স্কলারশিপ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কালচারাল ইভেন্ট, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন অনুষ্ঠান, দুই দেশের মধ্যে ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ, সেমিনার, এগুলো ব্যক্তিগত পর্যায়ে হলেও অনেক সময় কিছু, আমি ইন্ডিয়া সফর করি, আই এম গ্রেটফুল তারা ভিসা দেয়, যে এগুলো কিন্তু ওভাবে ডিফাইন, ওভাবে অর্গানাইজ ওয়েতে কখনো হয়নি। এবং আপনার কথাটা একদম শতভাগ ঠিক যে স্টেট পৃষ্ঠপোষকতা করেইনি, অনেক কোনো ক্ষেত্রে বাধা তৈরি করেছে। আপনি আমাকে বলেন যে আমরা দেখি যে স্টেডিয়ামে নায়ক নায়িকা এনে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান হয়, এন্টারটেনমেন্ট, আমি সেটা সমালোচনা করছি না, এটা আমাদের একটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের একটা ক্রাইটেরিয়া। বাট আপনি বলেন তো রাষ্ট্রীয় পর্যায়ে কতটা কালচারাল এক্সচেঞ্জ অ্যান্ড ইভেন্ট হয়? অথচ জাপানের সঙ্গে আমাদের দেখুন, আপনি ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দেখুন, সেখানে কিন্তু আছে। সো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ওখানে একটা অভাব ছিল। সেই জন্য আমি প্রথমে বলেছিলাম যে ভারত যেভাবে এই যে মুরব্বীর ভূমিকা অবতীর্ণ হয়ে পার্শ্ববর্তী দেশগুলোকে দেখতে চায়, তার কিন্তু একটা পেমেন্ট তারা দিচ্ছে, যে কোনো দেশের সঙ্গে এখন তাদের আর সম্পর্কটি ভালো নেই, প্রত্যেকটি দেশের সঙ্গে ইস্যু তৈরি হচ্ছে। সেটার মূল কারণটা হচ্ছে আপনার প্রশ্নটা, যে পিপল টু পিপল কন্ট্যাক্ট হয়নি। আমি খুব বিনীতভাবে আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, কেন যেন ইন্ডিয়াতে গেলে, আমি গত বছর বেশ কয়েকবার ইন্ডিয়াতে গেছি, আমি জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার রিজনাল সেক্রেটারি, তো আমাকে যেতে হয় ইন্ডিয়াতে, তারাও আসে সীমিত পর্যায়ে, কিন্তু একটা কেন জানি সুপিরিয়র অ্যাটিটিউড, এবং আমরা উই আর এ বিগ পাওয়ার, উই আর বিগ পার্ট অফ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়ালস এবং সামথিং বিগ, ওই অ্যাটিটিউডটা থাকলে না পিপল টু পিপল কন্ট্যাক্টটা হবে না। তাহলে দুটো জায়গায় সংস্কার দরকার, ভারতীয় সরকারের, রাজনৈতিকদের, একই সাথে ভারতের বুদ্ধিজীবী শ্রেণী, সাংবাদিক শ্রেণী, সমাজের অন্যান্য যারা স্টেক হোল্ডার, তাদেরও একটা মানসিকতার পরিবর্তন হতে হবে, যে পিপল টু পিপল কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে হবে। এখন ওটা না থাকার কারণে কিন্তু এই রাইভালরি আরও ডেভেলপ করেছে। যদি পিপল টু পিপল কন্ট্যাক্টের ফর্মাল স্ট্রাকচারে থাকতো, তাহলে কিন্তু এখন ওখানে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতো ইন্ডিয়াতে, অথবা এখান থেকে একটা গ্রুপ কথা বলতে পারতো, সেটা কিন্তু এখন হচ্ছে না। সো সেটা আপনি সঠিক যে পিপল টু পিপল কন্ট্যাক্টটা ডেফিনেশনটা ইনস্টিটিউশনাল এই দুই দেশের মধ্যে হয়নি। আমাদের আলোচনাটা চলবে, একটা বিরতিতে যেতে হচ্ছে আমাকে, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো আরও একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। হামজা মাহবুব, আবার আসছি আপনার কাছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, হাতে খুব একটা সময় নেই, আলাদা করে প্রশ্ন করব না, দুজনের কাছ থেকে শুনে নেব। আপনাদের যদি কিছু বলার থেকে প্রথমে আপনি। আচ্ছা, আমি আবার মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফিরে যেতে চাই। আমাদের একজন ছাত্র প্রতিনিধি,
তিনি মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কী উদ্যোগ নিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং ডক্টর আসিফ নজরুল স্যার দুজনেই এটার উত্তর দিয়েছিলেন। ওনারা কাজ শুরু করেছেন, এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলছেন যে বিচারিক প্রক্রিয়ায় দুই দেশের মধ্যকার যে প্রক্রিয়াগুলো আছে এগুলো মেনটেন করেই অতি দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফেরত এনে বিচার করা হবে। আর যেহেতু আমাদের প্রতিবেশীর সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের বিষয়ে আলাপ হচ্ছিল আমাদের বিরতির আগে, সেখানে আমাদের পিপল টু পিপল কানেকশনের একটা ব্যাপার নিয়ে আলাপ হচ্ছিল। এই ব্যাপারটা আমাদের দুই দেশের মানুষের মধ্যে একটা মানসিক যোগ কেন হয় না, এখানে আমি জনগণকে আসলে দোষ দিতে চাই না, না আমাদেরকে না ভারতের মানুষজনকে। আমি দোষ দিতে চাই দুই দেশের ফ্যাসিস্ট সরকারকে। ভারতে এখন পর্যন্ত একটা ফ্যাসিস্ট সরকার বিরাজমান, যারা রাজনৈতিকভাবে জনমনে তার প্রতিবেশীদের বিষয়ে, যেমন পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ওই পাশে চায়না বলেন, প্রতিবেশীদের প্রতি এক ধরনের হেট্রেড জন্মায় রাখছে। এবং এটাই তাদের পলিটিক্স। তাদের পলিটিক্স দুই ধরনের। ইন্টারনাল পলিটিক্স ধর্মভিত্তিক, যেটা তারা শুধু তাদের ধর্মই বড়, আমি সেই আলাপে যেতে চাচ্ছি না। আর দুই প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে একটা হীন নজরে দেখার যে একটা প্রবণতা, সেই প্রবণতা তৈরি করে রাখা। আরেকটা ভারতের কালচারাল ফ্যাসিজমের কথা যদি আমি বলি, তারা সাংস্কৃতিকভাবে বেশ প্রচণ্ড পরিমাণ আগ্রাসী এবং চায় যে তাদের আশপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো তারা তাদের সংস্কৃতি রপ্তানি করা তো না, এটা সংস্কৃতিকে ওই দেশে পুশ করে পাশের দেশের সংস্কৃতিটাকে ডাউন করে রাখা, যেটা তারা তাদের বইপত্রে, তাদের নাটক সিনেমায়, তাদের গানে, সবখানে এই ব্যাপারটাকে শুধুমাত্র প্রমোট করা হয়। যে আপনি যদি বলিউডের সিনেমা টিনেমা দেখে থাকেন, আমি খুব একটা দেখি না, যা দেখছি তাতেই যে বাংলাদেশকে ছোট করে দেখা, পাকিস্তানকে ছোট করে দেখা, বা চীনকে ছোট করে দেখা, এই ব্যাপারগুলো তাদের জনমনে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যে তারা চাইলেও এখন আর ওই চিন্তা থেকে বের হইতে পারে না যে না, আমি তাদের থেকে উঁচু। এই ব্যাপারটাই স্যার বলতেছিলেন। এই জন্যই আমাদের পিপল টু পিপল কানেকশনটা হয় না। আমি যেহেতু সময় কম, আলাপটা শেষ করে দিতে চাচ্ছি। স্যার বাকি কথাটা বলবেন। আমাদের হাতে আরেকটু সময় আছে, একটু আপনার কথা শুনবো। আমার শেষ কথাটা যে আমরা এই যে 1 মাসের মূল্যায়ন, আজকের যে শিক্ষার্থীদের সাথে বসা, গভর্নমেন্টের অর্জন, জনগণের সাথে বিনিশুতে গাথা হয়ে থাকা, সবগুলোই অ্যাপ্রিসিয়েট করি। বা একটি জিনিস আমি মনে করি যে দাবিটি বারবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসছে, তারাও অবশ্যই ধৈর্যের পরিচয় দেবেন, কিন্তু আমি চাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগটা শুরু হোক। আমি কোনোভাবেই আমাদের বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীদের যে অর্জন, এটাকে ছোট করে দেখছি না। ডায়ালগ তো এক ধরনের, যেটা বলছি যে দলগুলোর যে অবদান এই আন্দোলনে, তারা 15 বছর থেকে যুদ্ধ করে এসে, সেটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। অবশ্যই শিক্ষার্থীদের অর্জনটা নির্দ্বিধায় বড়, এবং তাদের ওই পুশ ছাড়া রাজনৈতিক দলগুলো এই সফলতা আনতে পারতো না। সেজন্য রাজনৈতিক ডায়ালগটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমরা সংস্কারের কথা বলছি, প্রশাসন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, কিন্তু আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাই যে তারা কি ধরনের সংস্কার প্রস্তুতি নিচ্ছেন। কারণ দলগুলোতে যদি সংস্কার না হয়, গণতান্ত্রিক চর্চা যদি না হয়, তাহলে কিন্তু জাতীয় পর্যায়ে যত সংস্কারই আপনি করেন না কেন, তাহলে জাতীয় পর্যায়ে যে সংস্কারের রূপরেখা তৈরি হবে, সেই রূপরেখাটি বাস্তবায়ন করবে না বা দেখা যাবে না। এই জন্য আমি বিএনপি সহ সব দলগুলোকে, জামাত ইসলামী, বিএনপি বা অন্যান্য দলগুলোকে অনুরোধ করব, তাদের সংস্কার প্রস্তাবগুলো কি বিক্ষিপ্তভাবে আসছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী না থাকা, তারা দিচ্ছে প্রধান অনেকগুলো ভালো জিনিস, কিন্তু আমরা বিএনপি অনেক ব্যবস্থাও নিচ্ছে, সবগুলো অ্যাপ্রিসিয়েবল, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। দিস এ বিগ পলিটিক্যাল ফোর্স, দে কন্ট্রিবিউটেড। বাট একই সাথে আমরা একটা 31 দফা দাবির কথা আমরা জানি, বাট পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কিছু সামনে আনবেন বলে আমি মনে করি যে বিএনপি সহ অন্যান্য দলগুলো তাদের নিজেদের সংস্কারের জন্য তারা কি করবেন, সেটা বোধহয় গুরুত্বপূর্ণ, মানুষ জানতে চায়, আমরা জানতে চাই। আত্মজিজ্ঞাসা এবং পরিবর্তনের, আমরা এটা চাই যে রাজনৈতিক সংস্কৃতি যেটা বাংলাদেশে আছে, সেটা সংস্কার অতি জরুরি। এবং পরবর্তী সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে আমাদের রাজনৈতিক কালচারকে সম্ভবত আরেকটু সংস্কার করলে, এই দায়িত্বটা মূলত সরকারের না, এই দায়িত্বটা রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক পক্ষগুলোর, তাদের নেতৃত্বে। তারা যদি এই সংস্কৃতিটাকে আরেকটু পরিবর্তন আনেন, ভালো পরিবর্তন, আরেকটু সংস্কার করেন, আমার মনে হয় আমাদের রাজনৈতিক কালচারটা আরও উন্নততর হবে
এবং সেটা আমাদের পরিবর্তিত বাংলাদেশে যে স্বপ্ন আমরা দেখছি সবাই মিলে, এই স্বপ্নটাকে আরো ত্বরান্বিত করবে আর কাছে। আজকের মতন শেষ তাদের জন্য করছি কিন্তু এখানেই। ঝুঁকি, এটা বিরাট ঝুঁকি, যদি না মানে তারাও ঝুঁকিতে পড়বে। সময়ের স্বল্পতার কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।